নমস্কার। আজকে আমরা একটা ক্লাস 12-এর ইকোনমিক্সের একটা টপিক নিয়ে আলোচনা করব। তো টপিকটা হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ মার্কেট, বাজারের শ্রেণীবিভাগ। তো আমাদের প্রথমেই যেটা জেনে নিতে হবে যে বাজার তাহলে কাকে বলে। তো আমরা সাধারণভাবে বাজার বলতে কি বুঝি? যে কোনো একটা নির্দিষ্ট স্থান যেখানে ক্রেতা এবং বিক্রেতারা মিলিত হয় এবং জিনিসপত্র কেনা বেচা হয়। যেমন আমাদের স্কুলের পাশেই আছে উদয়নারায়ণপুর বাজার, বলতে বুঝি যে স্কুলের পাশে একটা নির্দিষ্ট স্থান যেখানে কেনাবেচা হচ্ছে, ক্রেতা বিক্রেতারা পরস্পরে ওখানে মিলিত হচ্ছে। কিন্তু অর্থনীতিতে বাজার বলতে কোনো নির্দিষ্ট স্থানকে বোঝায় না। অর্থনীতিতে বাজার হচ্ছে কোনো একটা নির্দিষ্ট দ্রব্যের ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে সামাজিক এবং আর্থিক লেনদেনের সম্পর্ককে বাজার বলব। তাহলে কি বলা হলো? একটা নির্দিষ্ট দ্রব্যের কিন্তু বাজার, বাজার মানে কোনো স্থান নয়, একটা নির্দিষ্ট দ্রব্যের ক্রেতা বিক্রেতাদের মধ্যে আর্থিক লেনদেনের সম্পর্ককেই বাজার বলবো। যেমন আলুর বাজার, চালের বাজার, তো প্রত্যেকটা দ্রব্যের জন্য কিন্তু আলাদা আলাদা অর্থনীতিতে বাজার আছে। তো আজকে যেটা আলোচ্য বিষয়, তো সেটা হচ্ছে যে বাজারের শ্রেণী বিভাগ। তো এই শ্রেণী বিভাগ বিভিন্ন ভিত্তিতে করা হয়ে থাকে। যেমন ভৌগোলিক সীমানা অনুযায়ী বাজারকে 3টে পার্টে ভাঙা হয়েছে। নেক্সট হচ্ছে দ্রব্যের প্রকৃতি অনুযায়ী, প্রকৃতি অনুযায়ী বাজারকে 2টো টাইপে ভাগ করা হয়েছে। অ্যান্ড 3 নম্বর হচ্ছে সময়ের মেয়াদ অনুযায়ী আবার বাজারকে 4টে ভাগে ভাগ করা হয়। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমাদের আলোচ্য বিষয় বা যেটা নিয়েই আমাদের পরবর্তী টপিকগুলো এসেছে, অর্থনীতি আলোচ্য বিষয়ের মধ্যেই যেটা পড়ছে, সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ক্রেতা বিক্রেতার সংখ্যা এবং তাদের মধ্যে প্রতিযোগিতার ভিত্তিতে যে বাজারের শ্রেণীবিভাগ। এখানে সময়ের মেয়াদ অনুসারে বাজারকে আমরা 4টে ভাগে ভাগ করি। একটা হচ্ছে অতি স্বল্পকালীন বাজার, দ্বিতীয় হচ্ছে স্বল্পকালীন বাজার, তৃতীয় হচ্ছে দীর্ঘকালীন বাজার, আর 4 নম্বর হচ্ছে অতি দীর্ঘকালীন বাজার। অতি স্বল্পকালীন বাজার যদি প্রথমে আমরা আলোচনা করি, যে অতি স্বল্পকালীন বাজার মানে এমন একটা সময় যে সময়ের মধ্যে যোগানের কোনো রকম পরিবর্তন করা সম্ভব নয়, যোগান পুরোপুরি স্থির থাকবে, চাহিদা বাড়ুক বা কমুক সেই দ্রব্যের যোগান কোনোভাবেই বৃদ্ধি বা হ্রাস করা সম্ভব নয়। এমন যদি হয় তবে তাকে আমরা বলবো অতি স্বল্পকালীন বাজার। আচ্ছা, স্বল্পকালীন বাজারটা বোঝার জন্যে আমরা মাছের বাজারটাকে নিতে পারি। মাছের বাজার হচ্ছে কিন্তু স্বল্পকালীন বাজার, যেটা মোটামুটি সকাল 7টা থেকে 11টা 12টা পর্যন্ত বাজারটা চলে। তো এখানে যেটা হয় যে প্রথম কি বলা হলো, যোগান কোনোভাবেই বাড়ানো বা কমানো সম্ভব নয়, যোগান স্থির। অর্থাৎ মাছ অলরেডি ভোর 4টের সময় ধরা হয়ে যায় জেলেদের, ওটা বাজারে যখন আসে তারপরে যদি দেখা যায় কোনোদিন ক্রেতা প্রচুর এসে গেছে বা চাহিদা বেড়েছে বাজারে, তো নতুন করে এই মাছ বিক্রেতারা আবার মাছ নিয়ে এসে বাজারে বিক্রি করা সম্ভব নয়, কারণ ততক্ষণে বাজার শেষ হয়ে যাবে। আবার যেহেতু এগুলো পচনশীল, এগুলো যোগানও কমানো যায় না। যদি কোনো কারণে বাজারে ক্রেতা কম আসে, যে যোগান কমাতে পারবে না, কেন না যেহেতু এগুলো পচনশীল দ্রব্য, ফলে যোগান মানে মজুত করে রাখা সম্ভবও নয়। তাহলে এই যে স্বল্পকালীন বাজার, এখানে যেহেতু যোগানটা স্থির আছে, তো এই বাজারের দামটা কিসের ওপর নির্ভর করবে না, ক্রেতা চাহিদার উপরে পুরোপুরি নির্ভর করছে। এখন যদি দেখা যায় বাজারে প্রচুর সংখ্যক ক্রেতা এসে গেছে, চাহিদা বেড়ে গেছে, তো যোগান যেটা আছে সেটা তো স্থির। তো সেক্ষেত্রে বিক্রেতারা কি করবে, ন্যাচারালি দাম বাড়িয়ে দেবে। আবার যদি ধরা যাক যে অনেক সময় প্রাকৃতিক দুর্যোগের কারণে, ধরো খুব সকাল থেকেই এমন বৃষ্টি হচ্ছে যে কোনোভাবেই বেরোনো সম্ভবই নয়, 7টা থেকে 10টা 11টা পর্যন্ত এত মুষলধারে বৃষ্টি হলো যে সেই সময় বাজারে কেউ পৌঁছাতেই পারছে না।
তো অলরেডি মাছ চলে এসেছে বাজারে, যোগান হয়ে গেছে, তো সেক্ষেত্রে দেখা যাবে ক্রেতা যেহেতু নেই, তো সেই যোগানটাকে কাটাবার জন্য কি করবে না, যেহেতু বাড়তি যোগান হয়ে যাচ্ছে, তো তার জন্য দেখা যাবে দামটা হ্রাস পেতেই পারে। তাহলে স্বল্পকালীন বাজারে বলা হচ্ছে দামটা পুরোপুরি ডিপেন্ড করবে চাহিদার ওপরে, কারণ যোগান না বাড়ানো যাবে না কমানো যাবে। তো এটাকে আমরা বলবো স্বল্পকালীন বাজার। আচ্ছা, আগের যেটা আলোচনা করলাম ওটা মনে হয় ভুলবশত স্বল্পকালীন বলে ফেললাম, তো ওটা হচ্ছে অতি স্বল্পকালীন বাজার। তো এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে স্বল্পকালীন বাজার। তো দুটোর মধ্যে পার্থক্য কোথায় না, ওখানে যোগান কোনোভাবেই বাড়ানো যাচ্ছে না, কিন্তু স্বল্পকালীন বাজারে যোগান কিছুটা পরিমাণ বাড়ানো বা কমানো সম্ভব। উৎপাদনের ক্ষেত্রে আমরা দেখেছি যে কিছু উপাদান থাকে পরিবর্তনশীল, কিছু থাকে স্থির। তো এক্ষেত্রে স্থির উপাদানগুলোর কোনো রকম পরিবর্তন করা যাবে না, শুধুমাত্র পরিবর্তনশীল উপাদানের কে চেঞ্জ করে বাড়িয়ে বা কমিয়ে আমরা উৎপাদনের পরিমাণ হ্রাস বৃদ্ধি করতে পারি, ফলে যোগানও হ্রাস বৃদ্ধি করা যেতে পারে। এটা নিয়ে আলোচনা যদি বলে স্থির উপাদান বা পরিবর্তনশীল উপাদানগুলো কি জিনিস না, খুব সহজে যদি বলি, একটা ফ্যাক্টরির মধ্যে যেটা সেট আছে, যে মেশিন পত্রগুলো আছে, সেগুলো হচ্ছে স্থির উপাদান, আর পরিবর্তনশীল উপাদান হচ্ছে কাঁচা মাল, শ্রমিক, এগুলো ইলেকট্রিসিটি, সব এই ব্যাপারগুলো হচ্ছে পরিবর্তনশীল উপাদান। তো এক্ষেত্রে এমন একটা সময়ের মেয়াদের মধ্যেই বাজারটা হচ্ছে যেখানে নতুন করে উৎপাদনের আয়তনটা আমি বাড়াতে পারবো না, অর্থাৎ ওই যে স্থির উপাদানগুলো বললাম ওইগুলোকে বাড়ানো সম্ভব না। নতুন করে যদি একটা ফ্যাক্টরিতে ধরো 4টে মেশিন আছে এবং 200 স্কোয়ার ফুট কি 2000 স্কোয়ার ফুটের একটা সেট আছে, তো এই জায়গাগুলোকে মানে আয়তনটাকে আমি বাড়াতে পারছি না, নতুন করে আরও ওই কোম্পানির সেটটাকে বাড়াতে পারছি না, যার জন্য আরও এক্সট্রা আমি যন্ত্রপাতি 4টে জায়গায় 10টা 20টা লাগাতে পারছি না যে উৎপাদন বাড়াবার জন্য। শুধুমাত্র যেটা করতে পারবো সেটা হচ্ছে উৎপাদনের পরিবর্তনশীল উপাদানগুলোকে বাড়িয়ে আমরা যোগানটা বাড়াতে পারি, অর্থাৎ কাঁচামাল বাড়াতে পারি, শ্রমিকের সংখ্যা বাড়িয়ে দিতে পারি, বা শ্রমের ঘন্টা বাড়িয়ে দিতে পারি, ওভারটাইম করে হয়তো উৎপাদনটা বাড়াতে পারি কিছুটা। তো এইটুকু হচ্ছে তফাৎ স্বল্পকালীনের সাথে অতি স্বল্পকালীন। তো এটার এক্সাম্পল যদি ধরি আমরা, ধরো যেটা শীতকালীন যে পোশাকের বাজারটা হয়, যেটা 2 থেকে 3 মাসের মধ্যে যে সময় ঠান্ডা পড়ে সেই সময় এগুলো জিনিসপাতিগুলোর চাহিদা সৃষ্টি হয়। এবার যে বছর যেমন ঠান্ডা পড়ে তার উপরে ডিপেন্ড করে এই জাতীয় জিনিসগুলোর চাহিদা এবং চাহিদাটা নির্ভর করে। তো যদি কোনো সময় 2 মাসের জায়গায় 3 মাস 4 মাস যদি শীতে স্টে করে যায়, তখন দেখা যায় ওই জিনিসগুলোকে কিছুটা হয়তো তার যোগান বাড়ানো সম্ভব, পুরোপুরি বিশাল একটা যোগান দেওয়া কোনোভাবেই সম্ভব নয়, কারণ সেই সময় নতুন করে মেশিনারি কিনে সেট বাড়িয়ে উৎপাদন করার সময় থাকে না। ফলে এখানে কি বলা হলো না, যোগান কিছুটা হলেও বাড়ানো সম্ভব হবে স্বল্পকালীন বাজারে। ওকে, নেক্সট আসছে দীর্ঘকালীন বাজার। দীর্ঘকালীন বাজার বলতে এখানে যোগানটা চাহিদা অনুযায়ী আমরা বাড়ানো কমানো সম্ভব হবে, অর্থাৎ উৎপাদনের স্থির বলো পরিবর্তনশীল উপাদান বলো সব বাড়িয়ে যোগান বাড়ানো সম্ভব হবে, এগুলো কমিয়ে যোগান হ্রাস করাও সম্ভব হবে। মানে এমনই একটা সময়কাল যেটা 2 বছর 1 বছর বা প্রতিনিয়ত চলছে। শিল্পজাত পণ্যের যে বাজারগুলো হচ্ছে এগুলোতে যেমন যেমন বাজারে চাহিদা হয় সেমন অনুযায়ী বিক্রেতা বা উৎপাদক যারা আছে তারা চাহিদা যোগান দিতে পারে। তো এটা হচ্ছে দীর্ঘকালীন বাজার। লাস্ট হচ্ছে অতি দীর্ঘকালীন বাজার। অতি দীর্ঘকালীন বাজার হচ্ছে যেমন একটা বাজার যেখানে ক্রেতার চাহিদা মানে রুচি পছন্দ সব অনুযায়ী যেমন চাইছে, কারণ অনেক সময় ক্রেতাদের কিছু কিছু দ্রব্যের ক্ষেত্রে দেখা যায় যে রুচি পছন্দ চেঞ্জ হয়। মূলত যেটা আমরা দেখতে পাই পোশাক আশাকের ক্ষেত্রে, আগে এক ধরনের পোশাক আশাক মানুষ ব্যবহার করতো, ধুতি পাঞ্জাবি এইসব একটা জামানা ছিল, তারপরে এসে গেছে
কটনের প্যান্ট জাতীয়, এখন জিন্স এসেছে। তো এই যে রুচি প্রতিনিয়তই মানুষের মধ্যে পরিবর্তন হচ্ছে, 1 বছর 2 বছর ছাড়াই যে ফ্যাশনের যেহেতু ট্রেন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে, মূলত এগুলো পোশাক আশাকের ক্ষেত্রেই দেখতে পাওয়া যায়। তো এই যে ব্যাপারটা, অর্থাৎ যেমন ক্রেতা রুচি পছন্দ করছে সেই অনুযায়ীও কিন্তু আমরা চাহিদা যোগানটাকে আমরা পরিবর্তন করতে পারি। আচ্ছা, 2 নম্বর হচ্ছে যে দ্রব্যের প্রকৃতি অনুযায়ী বাজারের শ্রেণীবিভাগ। তো এখানে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে উৎপন্ন দ্রব্যের বাজার আর একটা হচ্ছে উপাদানের বাজার। উৎপন্ন দ্রব্যের বাজার মানে তো তোমরা জানোই, যেগুলো আমরা সরাসরি ভোগ করছি বা যে দ্রব্যগুলো আগে আলোচনা করা হলো সবগুলোই হচ্ছে উৎপন্ন দ্রব্যের বাজারের মধ্যে পড়ছে। আর উপাদানের বাজারটা কি, উপাদানের হচ্ছে উৎপাদন করতে গেলে আমরা কি দেখেছি না, 4টে উপাদান লাগে। পৃথিবীতে যত ধরনের উৎপাদন হোক, সে কৃষিজাতই হোক, শিল্পজাতই হোক বা সেবা জাতীয় যে কোনো উৎপাদনের ক্ষেত্রে আমরা দেখেছি 4টে উপাদান লাগবে। এই 4টে উপাদান ছাড়া কোনো উৎপাদন সম্ভব নয়। কি কি? জমি, শ্রম, মূলধন আর উদ্যোক্তা। তো এই জমির বাজার বলো, শ্রমের বাজার বলো, মূলধনের বাজার বলো, এগুলো হচ্ছে সবই উপাদানের বাজার। তো এখন হচ্ছে ভৌগোলিক সীমা বা পরিধি অনুসারে বাজারকে 3টে ভাগে ভাগ করা হয়। প্রথমত হচ্ছে আঞ্চলিক বাজার, লোকাল মার্কেট। দ্বিতীয় হচ্ছে ন্যাশনাল মার্কেট, জাতীয় বাজার। আর 3 নম্বর হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট বা আন্তর্জাতিক বাজার। তো বাজার আমি আগেই বলে রেখেছি, বাজার আমরা আগে কি বলেছি যে বাজার হচ্ছে কোনো একটা নির্দিষ্ট দ্রব্যের হচ্ছে বাজার, কোনো স্থান নয়। তো এখানে হচ্ছে যে সকল দ্রব্য দেশের একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যেই কেনা বেচা হয়, ক্রয় বিক্রয় হচ্ছে কোনো একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ, সেই দ্রব্যগুলোর বাজারকে বলবো আঞ্চলিক বাজার। তো এটা কেমন? যেমন ধরো যে মূলত যেগুলো পচনশীল দ্রব্য সেগুলি আঞ্চলিক বাজারের মধ্যে পড়ে, যেমন শাক সবজি বলো, মাছ বলো, ডিম, দুধ। শুধু যে এই জাতীয় নয়, যেমন ইট বালি, এগুলো কিন্তু অনেক সময় আঞ্চলিক বাজারের মধ্যেই পড়ে। নেক্সট, জাতীয় বাজার বলতে বোঝায় যে দেশের প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা স্থানে যে দ্রব্যগুলো প্রায় একই দামে বিক্রি হচ্ছে সেগুলোকে আমরা বলবো জাতীয় বাজার। তো সমস্ত শিল্পজাত পণ্যই হচ্ছে জাতীয় বাজারের মধ্যে পড়ছে। লাস্ট হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট, আন্তর্জাতিক বাজার। যে দ্রব্যগুলো বিদেশে মূলত রপ্তানি করা হচ্ছে সেগুলোকেই বলবো আমরা আন্তর্জাতিক বাজার। যেমন চা, পাট, এই জাতীয় বাজারগুলো হচ্ছে আন্তর্জাতিক বাজার। আচ্ছা, সর্বশেষ এবং যেটা সবচেয়ে আমাদের খুবই ইম্পর্টেন্ট যে শ্রেণীবিভাগ বাজারের, যেটা আমাদের পরবর্তী চ্যাপ্টারগুলোতেও আলোচ্য বিষয়, তো সেটা হচ্ছে যে ক্রেতা এবং বিক্রেতার সংখ্যা এবং তাদের পারস্পরিক প্রতিযোগিতার ভিত্তিতে বাজারের শ্রেণীবিভাগ। তো এই শ্রেণীবিভাগের মধ্যে পড়ছে যেমন পূর্ণ প্রতিযোগিতার বাজার আছে, একচেটিয়া বাজার আছে, একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার আছে, ডুওপলি বাজার আছে, অলিগোপলি বাজার আছে, মনোপসনি বাজার। তো আমরা একটা একটা করে এটা নিয়ে ধারণা নেব। তো আমাদের যেটুকু সিলেবাসে আছে সেটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতার বাজার আর একচেটিয়া বাজার। তো বাকি বাজারগুলো সম্বন্ধে একটু জেনে রাখা ভালো। তো প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। তো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কোন বাজারকে বলবো না, এমন কিছু বাজার যেখানে এমন এমন বৈশিষ্ট্যগুলো থাকবে। যে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে অসংখ্য ক্রেতা এবং বিক্রেতা থাকবে। অসংখ্য ক্রেতা বিক্রেতা মানে এখানে কোনো ক্রেতা চাহিদা হ্রাস করে বাজার দামকে প্রভাবিত করতে পারবে না। একইভাবে বিক্রেতারা তাদের বিক্রিত দ্রব্যর যোগান হ্রাস করেও বাজারের দামকে প্রভাবিত করতে পারবে না, মানে বাড়াতে পারবে না।
কেননা অসংখ্য ক্রেতা অসংখ্য বিক্রেতা বলা হচ্ছে এটাই, যে যদি বিক্রেতারা একজন কি 10 জন কি 100 বা 1000 জন মিলেও যুক্তি করে যে বাজারে আমি পণ্যটা বিক্রি করব না, তাতেও ক্রেতাদের কাছে সেই দ্রব্যের যোগানে কোনো রকম সমস্যা হবে না, এত সংখ্যক বিক্রেতা আছে। উল্টো দিকেও তাই, ক্রেতারা যদি মনে করে যে জিনিসটার দাম কমাবো, সকলে মিলে যুক্তি করেও যদি 100, 1000, 1 লাখ জন ক্রেতাও যদি মনে করে যে আমরা জিনিসটা কিনবো না, যাতে চাহিদা হ্রাস করিয়ে দামটাকে হ্রাস করাবার চেষ্টা করব, সেটাও সম্ভব নয়। অর্থাৎ অসংখ্য ক্রেতা এবং অসংখ্য বিক্রেতার মানেই হলো যে কোনোভাবে বাজার দামকে, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দামকে প্রভাবিত করতে পারবে না। দাম যেটা দামে বিক্রি হবে সেটাই স্থির দাম, এবং সেই দামেই প্রত্যেকটা বিক্রেতাকে পণ্যটা বিক্রি করতে হবে। অর্থাৎ এক্ষেত্রে বিক্রেতা হচ্ছে দাম গ্রহীতা, প্রাইস টেকার। দাম কোনোভাবেই বৃদ্ধি করা কোনো বিক্রেতার দ্বারা সম্ভব নয়, যেহেতু অসংখ্য বিক্রেতা আছে ধরে নিলাম আমরা। দ্বিতীয়ত হচ্ছে যে এই বাজারে যে দ্রব্যটা বিক্রি হচ্ছে সেই দ্রব্যটা হচ্ছে সমজাতীয় দ্রব্য, অর্থাৎ প্রত্যেকটা বিক্রেতা যে দ্রব্যটি বিক্রি করছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে, সেই দ্রব্যটা সকল বিক্রেতার কাছে একই দ্রব্য, কোনো রকম পার্থক্য নেই, যার জন্য আলাদা করে এক্সট্রা দাম চার্জ করতে পারবে। সুতরাং সমজাতীয় দ্রব্য বিক্রয় হয় পূর্ণ প্রতিযোগিতার বাজারে। নেক্সট হচ্ছে এই বাজারে ক্রেতাদের বাজারের দাম সম্পর্কে সম্যক ধারণা থাকবে, অর্থাৎ প্রত্যেকটা ক্রেতাই জানবে যে দ্রব্যটা কি দামে বিক্রয় হচ্ছে, কোনো বিক্রেতা কোনো ক্রেতাকে ঠকিয়ে বেশি দাম দিতে পারবে না। বাজার সম্বন্ধে প্রত্যেক ক্রেতার সম্যক ধারণা থাকবে। নেক্সট হচ্ছে যে এই বাজারে দীর্ঘকালে যে কোনো ফার্ম শিল্প ত্যাগ করে চলে যেতে পারে, আবার নতুন কোনো ফার্ম শিল্পে প্রবেশ করতে পারে, বুঝা গেছে? তো যদি কোনো বিক্রেতার মনে হয় তার লোকসান হচ্ছে, তো সে যে কোনো সময় বাজার ছেড়ে চলে যেতে পারে, ফ্রি এক্সিট, আবার নতুন কোনো ক্রেতা বাজারে প্রবেশ করতে পারে, অর্থাৎ ফ্রি এন্ট্রি ফ্রি এক্সিট, পারফেক্ট কম্পিটিশন মার্কেটের মধ্যে দেখতে পাই আমরা। আরেকটা হচ্ছে যে নেক্সট আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে সরকারি কোনো হস্তক্ষেপ থাকবে না, অর্থাৎ ট্যারিফ বা সাবসিডি এই বাজারে থাকবে না, অর্থাৎ বাজারে কোনো রকম সরকারি হস্তক্ষেপ থাকে না। আর লাস্ট বৈশিষ্ট্য হচ্ছে এই বাজারে কোনো রকম উৎপাদন ব্যয় ছাড়া আর কোনো ব্যয় নেই, অর্থাৎ পরিবহন ব্যয় বলো, বিজ্ঞাপনজনিত ব্যয় বলো, বিমাজনিত ব্যয় বলো, এই ব্যয়গুলো নেই। এই কারণেই যে যদি এই ব্যয়গুলো থাকতো তাহলে কিন্তু প্রত্যেক বিক্রেতার কাছে পণ্যের দাম এক হতো না, বিভিন্ন বিক্রেতার কাছে বিভিন্ন দামে পণ্যটা বিক্রি হতো। তো যার জন্য এই বৈশিষ্ট্যগুলো থাকলে তবেই কিন্তু আমরা সেই বাজারকে বলবো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। আচ্ছা, নেক্সট যে বাজারটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে একচেটিয়া বাজার। একচেটিয়া বাজার হচ্ছে যেখানে অসংখ্য ক্রেতা কিন্তু একজন মাত্র বিক্রেতা। যে বাজারে একজন বিক্রেতা আর অসংখ্য ক্রেতা থাকে সেই বাজারকে আমরা বলবো একচেটিয়া বাজার বা মনোপলি। তো এখানে কি হচ্ছে না, এখানে হচ্ছে ফার্ম, যিনি ফার্ম তিনি শিল্প। ফার্ম বা শিল্পের মধ্যে কোনো রকম পার্থক্য নেই, অর্থাৎ যে দ্রব্যটা বিক্রয় হচ্ছে বা যোগান দেওয়া হচ্ছে একমাত্র সেই বিক্রেতাই দ্রব্যটা যোগান দিচ্ছে, অন্য কোনো বিক্রেতা সেই বাজারে বলো সেই শিল্পে বলো প্রবেশের কোনো অধিকার থাকে না। তৃতীয় হচ্ছে যে দ্রব্যটা একচেটিয়া বাজারে বিক্রয় হয় সেই দ্রব্যের কোনো রকম ঘনিষ্ঠ বিকল্প দ্রব্য বাজারে উপলব্ধ থাকে না।
কোনো রকম ঘনিষ্ঠ বিকল্প দ্রব্য নেই একচেটিয়া বাজারে যে দ্রব্য বিক্রয় হয়। আর একচেটিয়া বাজারের বিক্রেতা হচ্ছে দাম নির্মাতা। পূর্ণ প্রতিযোগিতার বাজারে যেমন আমরা দেখেছি যে দাম স্থির, এখানে হচ্ছে বিক্রেতা যেটা ঠিক করবে তার ইচ্ছা অনুযায়ী সেটাই বাজারে বিক্রয় হবে, কারণ কোনো কম্পিটিশন নেই, তিনি একাই হচ্ছে সেই বাজারের বিক্রেতা। তো তিনি সেই ফার্ম যেটা মনে করবে, যে দামে বিক্রি করতে চাইবে সেই দামেই ক্রেতাকে কিনতে হবে। কোনো দ্বিতীয় অপশন নেই যে সেখান থেকে আমি অন্য জায়গা থেকে এই দ্রব্যটা আমি কিনে নেব, কারণ কোনো বাজারে ওই জাতীয় কোনো দ্রব্য, কোনো ঘনিষ্ঠ বিকল্প দ্রব্যই নেই যার দ্বারা আমি ওই চাহিদাটা পূরণ করতে পারবো। তো এটার এক্সাম্পল হচ্ছে ভারতীয় রেল, ইলেকট্রিসিটি, যে বিদ্যুৎটা আমরা ব্যবহার করি, এর সত্যি কোনো বিকল্প ব্যবস্থা এখনো হয়নি। এখানে বিদ্যুতের বিলি বলো বা রেলের ভাড়া বাড়ুক, আমাদের তাতে কিছু করার থাকে না। যদি যারা ট্রেনে সফর করেন তারা যদি মনে করেন যে আমরা সবাই মিলে একটা যুক্তি করে রেল ভাড়া বেড়ে গেছে তো সেখানে রেলে চাপবো না, তাতেও কিছু যায় আসে না। তো এটা হচ্ছে একচেটিয়া বাজার, কোনোভাবেই দামকে ক্রেতারা প্রভাবিত করতে পারবে না। ওকে, এটা হয়ে গেল একচেটিয়া বাজার। আরো অনেক বাজার আছে যেগুলো আমরা পরবর্তীকালে আলোচনা করব, ডুওপলি, মনোপলিস্টিক কম্পিটিশন, অলিগোপলি, তো এগুলো পরবর্তীকালে আমরা আলোচনা করব। ওকে।